গুড আফটারনুন। কেমন আছি আমরা সবাই? নিশ্চয়ই ভালো আছি এবং সুস্থ আছি। এর আগের ক্লাসে আমরা শুরু করেছিলাম লাল সালু উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা। তো আজকেও সেটাই আমরা করব, জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা করার একটা অন্যতম কারণ হচ্ছে লাল সালু উপন্যাসটা আমরা অনেকদিন আগে পড়েছি, এর মধ্যে একটা লম্বা সময় আমাদের উপন্যাসটা পড়া হয়নি এবং এখনো যারা উপন্যাসটি পড়নি তারা কিন্তু পড়ে নেবে, কারণ এখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে। তো যেহেতু অনেকদিন আগে পড়েছি এবং উপন্যাসটা অনেক বড়, এ কারণে অনেকগুলো চরিত্রের সমাহার এখানে আছে। এই উপন্যাসে অনেকগুলো চরিত্র, তো কোন চরিত্র কখন কাকে কি কথা বলছে বা কোন চরিত্র কোন ঘটনার সাথে সম্পর্কযুক্ত বা লেখক সম্পর্কে আমাদের যে না জানা কিছু ব্যাপার, তো সবগুলো এই সব বিষয়গুলো মিলিয়েই আমরা লাল সালু উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যেন তোমাদের মনে পড়ে। কারণ একটা প্রশ্ন করলে ওই প্রশ্ন রিলেটেড আমাদের অনেক কিছুই মনে পড়ে যাবে এবং এভাবে দেখা যাবে যে আমরা যদি বেশ কিছু জ্ঞানমূলক প্রশ্ন আলোচনা করি তাহলে আমাদের পুরো উপন্যাসটাই ধাপে ধাপে মনে পড়ে যাবে। তো আমরা আজকের ক্লাস এবং পরের ক্লাস, এই দুটো ক্লাসে জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তারপরে আমরা লাল সালু উপন্যাসের অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। কেমন? তাহলে আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। দেখো, তরঙ্গভঙ্গ সৈয়দ ওয়ালিউল্লাহর একটা কি? তরঙ্গভঙ্গ। তাহলে আমরা পড়ছিলাম লাল সালু উপন্যাস নিয়ে, কিন্তু লেখক পরিচিতি থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে সবগুলোই যে আমাদের লাল সালু উপন্যাস নিয়ে আসবে ব্যাপারটা এরকম না, বরং লেখক রচিত আরো যে নাটক আছে, আরো যে উপন্যাস আছে, আরো যে গল্প আছে সেগুলো আমাদের জানতে হবে। লেখকের জন্ম মৃত্যু জানতে হবে, লেখকের উল্লেখযোগ্য কোনো কর্মকাণ্ড থাকলে সেগুলো আমাদের জানতে হবে। তাহলে তরঙ্গভঙ্গ কি? তরঙ্গভঙ্গ হলো সৈয়দ ওয়ালিউল্লাহর একটি নাটক। এছাড়াও তিনি আরো কয়েকটি নাটক রচনা করেছেন, সেগুলো হলো সুরঙ্গ, উজানের মৃত্যু এবং বহিবীর। বলছি, সুরঙ্গ, উজানের মৃত্যু, বহিবীর এবং তরঙ্গভঙ্গ, এগুলো হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর হলো নাটক। প্রশ্নটি এই রকম যে মজিদের ইচ্ছা হয় একটি হুঙ্কার ছাড়ে। মজিদের এই ক্ষোভ যার আচরণের প্রতিক্রিয়ায় ঘটেছিল কার? জমিলার। জমিলা হলো আমাদের মজিদের দ্বিতীয় স্ত্রী। সৈয়দ আমরা দেখছি যে তুমি কি মনে করো মিয়া, তুমি কি মনে করো তোমার বিবি মিছা বদনাম করে? তুমি হলফ কইরা বলতে পারো তোমার দিলে ময়লা নাই? উক্তিটি কার? উক্তিটি মজিদের। কাকে উদ্দেশ্য করে বলা হয়? উদ্দেশ্য হচ্ছে তাহের কাদেরের বাবাকে। তাহলে কি তুমি কি মনে করো মিয়া, তুমি কি মনে করো তোমার বিবি মিছা বদনাম করে? তুমি হলফ কইরা বলতে পারো তোমার দিলে ময়লা নাই? উক্তিটি কার? মজিদের। কাকে উদ্দেশ্য করে বলে? তাহের কাদেরের বাবাকে। লাল সালু উপন্যাসে গ্রামে স্কুল স্থাপনের জন্য কে চেষ্টা করেছিল? আক্কাস। আমরা জানি গ্রামের একমাত্র শিক্ষিত ছেলে আক্কাস, এবং আক্কাসের বাবার নাম কি ছিল? আক্কাসের বাবার নাম হলো মোদাব্বের। এখানে ময়ের একটা বেশ আমরা ছড়াছড়ি দেখতে পাই, যেমন এখানকার যে কেন্দ্রীয় চরিত্র মজিদ, তার নামের প্রথম অক্ষর হচ্ছে ম। তারপরে এখানকার যে মাজার, যে পীরের মাজার, সেখানেও আমরা দেখতে পাই মোদাসের পীরের মাজার, এখানেও প্রথম অক্ষর ম। আমরা দেখতে পাই যে আকাশের বাবার নাম কি? আকাশের বাবার নাম হলো মোদাব্বের মিয়া, এখানেও ময়ের একটা ব্যাপার থাকে, ম। তারপরে লাল সালু উপন্যাস কত সালে প্রকাশিত হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন, 1948 সালে। তারপরে চাঁদের অমাবস্যা উপন্যাসটি কার রচনা? সৈয়দ ওয়ালিউল্লাহ। চাঁদের অমাবস্যা উপন্যাসটি কার রচনা? সৈয়দ ওয়ালিউল্লাহ। সহজ প্রাণ ধর্মের উজ্জ্বল প্রতীককে? সহজ প্রাণ ধর্মের উজ্জ্বল প্রতীককে? উত্তর হলো জমিলা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সহজ প্রাণ ধর্মের উজ্জ্বল প্রতীককে? জমিলা। জমিলার যেহেতু 12-13 বছর বয়সে বিয়ে হয়, কিশোরী বয়স, তাই তার মধ্যে যে ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার, এই ব্যাপারগুলো তার ভিতরে ঢুকেনি, এবং এই লাল সালু উপন্যাসটার মূল বিষয়বস্তুই কিন্তু ধর্মীয় গোঁড়ামি এবং কুসংস্কার। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস কি? কাদো নদী কাদো। তাহলে আমরা তার রচিত কয়েকটি উপন্যাসের নাম এখনই বলে নেই, এগুলো হচ্ছে কাদো নদী কাদো, তারপরে চাঁদের অমাবস্যা, লাল সালু।
লাল সালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, এগুলো হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাসের নাম। সৈয়দ ওয়ালিউল্লাহ মৃত্যুসাল কবে? 1971 সালে। উনি জন্মগ্রহণ করেন কবে? 1922 সালে। তাহলে জন্ম মৃত্যু কবে? 1922 এবং 1971। মাজারের পাশে দাঁড়িয়ে রহিমা কার জন্য শক্তি প্রার্থনা করে? হাসুনির মার জন্য। হাসুনির মাকে ওই যে তাহের কাদের বললাম, তাহের কাদেরের বোন হলো হাসুনির মা, এবং তাদের আরো একটি ভাই আছে, নাম হলো রতন। ঠিক আছে, আমরা এটা ভুলে যাই। তাহের কাদের, রতন এবং হাসুনির মা, এরা হলো 4 ভাই বোন। এর মধ্যে হলো ইম্পর্টেন্ট ভাবে যেটা দেয়া আছে সেটা হলো রতন কি হতে চেয়েছিল? রতন হলো কিয়ারা নায়ের মাঝি হতে চেয়েছিল। এরপরে ধান দিয়া কি হইব মানুষের জান যদি না থাকে, উক্তিটি কার? উক্তিটি রহিমার। ইম্পর্টেন্ট প্রশ্ন। ধান দিয়া কি হইল মানুষের জান যদি না থাকে, উক্তিটি কার? রহিমার। মসজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল? নাটকীয়। আমরা এটা পাই সরাসরি একটা লাইন, মসজিদ নাটকীয় ভাবে মহব্বতনগর গ্রামে প্রবেশ করে। এখানেও গ্রামটার নাম কি? মহব্বতনগর। তারপরে দেয়া আছে যে সৈয়দ ওয়ালিউল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন? চট্টগ্রামে 16 শহরে। বহিপীর কার রচনা? আমরা তো জানলাম বহিপীর সৈয়দ ওয়ালিউল্লাহ নাটক, তাই বহিপীর হলো আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহর রচনা। দুই তীর অন্যান্য গল্প গ্রন্থের রচয়িতাকে? সৈয়দ ওয়ালিউল্লাহ। এছাড়াও তার কি আছে? তার নয়নচারা নামে একটি গল্প গ্রন্থ আছে। তার 2টি গল্প গ্রন্থ, একটা হলো দুই তীর অন্যান্য গল্প, আর একটি হলো নয়নচারা। সৈয়দ ওয়ালিউল্লাহ কত বছর বেঁচে ছিলেন? 1922 থেকে 1971 যদি আমরা হিসাব করি তাহলে তিনি 49 বছর বেঁচে ছিলেন। লাল সালু উপন্যাসের চরিত্র কোনটি? এখন তাহলে তোমাকে জানতে হবে, যেহেতু সেখানে 4টি অপশন দেওয়া থাকবে, তাই যে চরিত্রগুলো আছে লাল সালু উপন্যাসে সেগুলো সবগুলোই তোমাদের জানতে হবে। ঠিক আছে, তাই আমি এটা আলাদা করে বললাম না। সৈয়দ ওয়ালিউল্লাহ, আচ্ছা, তোমার দাড়ি কই মিয়া উক্তিটি কার? উক্তিটি হলো মজিদের। কাকে উদ্দেশ্য করে বলে? আক্কাসকে। তোমার দাড়ি কই মিয়া উক্তিটি কার? মজিদের। কাকে উদ্দেশ্য করে মজিদ এটা বলে? উত্তর হলো আক্কাসকে। মজিদ কার চোখে ভয় দেখেছে? রহিমার চোখে। লাল সালু উপন্যাসে নিরাট পড়া অর্থে কি বোঝানো হয়েছে? নিস্তব্ধ গুমোট আবহাওয়া। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। লাল সালু উপন্যাসে নিরাট পড়া কি অর্থে বোঝানো হয়েছে? নিস্তব্ধ গুমোট আবহাওয়া। লাল সালু উপন্যাসে প্রতিবাদের প্রতীক কে? জমিলা। ইম্পর্টেন্ট প্রশ্ন। লাল সালু উপন্যাসে প্রতিবাদের প্রতীক কে? জমিলা। মহব্বতনগর গ্রামে মজিদকে প্রথম কে দেখেছিল? তাহের কাদের। কোন অবস্থায়? মাছ ধরতে গিয়ে। তাহলে কে দেখেছিল? তাহের কাদের। কাকে? মজিদকে। আক্কাসের বাবার নাম কি? আক্কাসের বাবার নাম মোদাব্বের মিয়া। আমি তোমাদের কিছুক্ষণ আগেই বলেছি যে আক্কাসের বাবার নাম হলো মোদাব্বের মিয়া। বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ কার? মজিদের। বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ কার? মজিদের। ওনারে কন আমারে মতের জন্য জানি দোয়া করে, উক্তিটি কার? হাসুনির মার। ওনারে কন কাকে বলতে বলা হচ্ছে? মুদাসসির পীরকে। কে বলবে কথাটা? কথাটা বলবে হলো মজিদ। ঠিক আছে, ওনারে কন আমার মতের জন্য জানি দোয়া করে, উক্তিটি কার? হাসুনির মা। ঢ্যাঙা বুড়া কার কথায় বিভ্রান্ত হয়ে যায়? মজিদের কথায়। এই ঢ্যাঙা বুড়াকে? ঢ্যাঙা বুড়া হলো তাহের কাদেরের বাবা, হাসুনির মায়ের বাবা, রতনের বাবা। তাহলে ঢ্যাঙা বুড়া কার কথায় বিভ্রান্ত হয়ে যায়? মজিদের কথায়। সে যেন খাঁচায় ধরা পড়েছে। লাল সালু উপন্যাসে কার কথা বলা হয়েছে? হাসুনির মা। সৈয়দ ওয়ালিউল্লাহ কর্মসূত্রে মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করে কোথা থেকে? প্যারিস থেকে। করাচির বেতার কেন্দ্রের বার্তা বিভাগে চাকরি করেন কে? করাচির বেতার কেন্দ্রের বার্তা বিভাগে চাকরি করেন কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন? স্টেটসম্যান। ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে হচ্ছে লাল সালু কোন ধরনের উপন্যাস? সামাজিক উপন্যাস। সৈয়দ ওয়ালিউল্লাহর অবিস্মরণীয় সৃষ্টি কোনটি? লাল সালু। সৈয়দ ওয়ালিউল্লাহর অবিস্মরণীয় সৃষ্টি কোনটি? লাল সালু। এখানে আরো তার রচিত উপন্যাসের নাম থাকবে, কিন্তু তার যেটা শ্রেষ্ঠ উপন্যাস সেটা হচ্ছে লাল সালু।
পরের প্রশ্ন, হাসি কাদের প্রাণ? হাসি হচ্ছে গায়ের মানুষদের প্রাণ। হ্যাঁ, গায়ের মানুষরা যখন কাজ করে তখন তারা হেসে খেলে গান গেয়ে সবাই একসাথে মিলে কাজ করে। তারপরে ধূর্ত, প্রতারক, ধর্ম ব্যবসায়ী এই বৈশিষ্ট্যগুলো লাল সালু উপন্যাসের কার ক্ষেত্রে প্রযোজ্য? ধূর্ত, প্রতারক, ধর্ম ব্যবসায়ী এই বৈশিষ্ট্যগুলো মজিদের ক্ষেত্রে প্রযোজ্য। লাল সালু উপন্যাসের মূল বিষয়বস্তু কোনটি? কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামি। লাল সালু উপন্যাসের মূল বিষয়বস্তু হচ্ছে কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামি। কার আনুগত্য ধ্রুবতারার মতো অনড়? রহিমার। রহিমা হচ্ছে মজিদকে ঈশ্বরের মতো মানত, তাই তার আনুগত্য ধ্রুবতারার মতো অনড়। হাসনের মা প্রথম মজিদের বাড়ি কেন আসতে চাইতো না? লজ্জার কারণে আসতে চাইতো না। তারপরে সভায় স্কুল প্রতিষ্ঠার বিষয়টি ঢাকা পড়ে যাওয়ায় কারণ হিসেবে নিচে কোন ব্যাপারটিকে আমরা মনে করতে পারি? আকাশ চেয়েছিল এই মোহাম্মদনগর গ্রামে যেন একটা স্কুল প্রতিষ্ঠা হয়, কিন্তু মজিদ এটার ঘোর বিরোধিতা করে এবং সে গ্রামের মানুষকে উস্কে দেয় মোহাম্মদনগর গ্রামে স্কুলের পরিবর্তে যেন একটা মসজিদ প্রতিষ্ঠা করা হয়। তাই সবাই স্কুল প্রতিষ্ঠার বিষয়টি ঢাকা পড়ে যায় কি কারণে? মসজিদ নির্মাণের কথা প্রসঙ্গে। কোচ কি? মাছ ধরার যন্ত্র বিশেষ। তাহের কাদের কোচ দিয়ে যখন মাছ ধরছিল তখন তারা রাস্তায় মজিদকে দেখতে পায়। কোচ মানে কি? কোচ হলো মাছ ধরার যন্ত্র বিশেষ। তারপরে কথাটা মিথ্যা যেন প্রচন্ড ক্রোধে জ্বলে উঠে অন্তরটা কার? তাহের কাদেরের বাবার। মজিদের কি খাওয়া অভ্যাস ছিল? মজিদের হুকা খাওয়ার অভ্যাস ছিল। মজিদের কি খাওয়া অভ্যাস ছিল? হুকা খাওয়া। সাপ জেগে উঠেছে ছোবল মারার জন্য বলতে কি বোঝানো হয়েছে? সাপ জেগে উঠেছে ছোবল মারার জন্য এখানে মজিদের প্রতিশোধের যে নেশা, এখন কার প্রতি প্রতিশোধ? এটা হচ্ছে খালেক ব্যাপারীর স্ত্রী আমেনা বিবির প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য তার সাপ জেগে উঠেছে ছোবল মারার জন্য। কথাটা জানি আপনার বইনে না শুনে লাল সালু উপন্যাসে উক্তিটি কে করে? খেয়াল করবে, কথাটা জানি আপনার বইনে না শুনে লাল সালু উপন্যাসে উক্তিটি করে খালেক ব্যাপারী। কি প্রসঙ্গে কাকে করে এটা জানা দরকার। তো এটা হচ্ছে খালেক ব্যাপারীর যে প্রথম পক্ষের স্ত্রী, এর আগের ক্লাসে আমি বলেছিলাম আমেনা বিবি তার যেহেতু সন্তান হয় না, তো পাশের গ্রামে আওয়ালপুর সেখানে এক পীর আসে, তার কাছ থেকে সে কি খেতে চায়? পানি পড়া খেতে চায়। পানি পড়া খেলে নাকি অনেকেরই সন্তান হয়েছে, তাই আমেনা বিবির ইচ্ছে হয় যে সেও সেই পীরের পানি পোড়া খাবে। তো এর জন্য সে এই কথাটা খালেক ব্যাপারীর কাছে বলে। খালেক ব্যাপারী কোনো উপায়ন্তর না দেখে, খালেক ব্যাপারীর পক্ষে কিন্তু সেই পীরের কাছে যাওয়া সম্ভব নয়, কারণ মজিদের একটা বাধা আছে সেখানে। ঠিক আছে, তখন খালেক ব্যাপারী এই দায়িত্বটা দেয় তার দ্বিতীয় পক্ষের স্ত্রী তানু বিবির ভাই ধলা মিয়াকে। ঠিক আছে, তো এটা যদি ধলা মিয়াকে সে বলে এই কথা যেন কেউ বুঝতে না পারে এবং বিশেষ করে তোমার বোন যেন কথাটা না শুনতে পারে। কোন কথাটা? এই যে আমেনা বিবির জন্য যে পাশের গ্রাম থেকে কি আনা হবে? পাশের গ্রাম থেকে পানি পোড়া আনা হবে। তাহলে কথাটা জানি আপনার বইনে না শুনে লাল সালু উপন্যাসে উক্তিটি কার? উক্তিটি হলো খালেক ব্যাপারীর। একসময় মজিদ কার সামনে গিয়ে থমকে দাঁড়ায়? রহিমার। মেয়েটাকে তার ভালোই লাগে। কোন মেয়েটাকে? এটা হচ্ছে হাসুনির মাকে। কার ভালো লাগে? মজিদের ভালো লাগে। ঠিক আছে, কারণ তার যৌবন বয়সে সবসময় ইচ্ছা ছিল হাসুনির মায়ের মতো একটা মেয়েকে বিয়ে করার, কিন্তু ভাগ্যক্রমে তার যৌবনে বিয়ে করা হয়নি। পরবর্তীতে এসে সে রহিমাকে বিয়ে করে। রহিমা খুবই শান্তশিষ্ট একটা মেয়ে। অপরদিকে আমাদের হাসুনির মা খুব চঞ্চল, হই হই রই রই করা একটা মেয়ে, তাই মেয়েটাকে তার ভালোই লাগে। কোন মেয়ে? হাসুনির মাকে। কার ভালো লাগে? মজিদের ভালো লাগে। লাল সালু উপন্যাসের শেষ বাক্য কোনটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বিশ্বাসের পাথরে যেন খোদাই সেচ। লাল সালু উপন্যাসের শেষ বাক্য কোনটি? বিশ্বাসের পাথরে যেন খোদাই সেচ। তারপরে হচ্ছে পরের প্রশ্ন হলো যে কবরের গায়ে কি লেগেছিল? একদম শেষের দিকে পাবে কবরের গায়ে জমিলার পা লেগেছিল। যখন জমিলাকে ধরে বেঁধে মজিদ নিয়ে যায় কবরে, তখন প্রচন্ড ঝড় হয়েছিল। ঝড়ে আমাদের জমিলা একদম অজ্ঞান হয়ে গিয়েছিল এবং ঝড় শেষে যখন মজিদ জমিলাকে আনতে যায় তখন দেখে যে জমিলার পা কবরের মাথার দিকে লেগে আছে এবং এর মাধ্যমে একটা যে ধর্মীয় গোঁড়ামি, ধর্মীয় কুসংস্কার এগুলোকে প্রতিহত করা তার একটা চিত্র আমরা দেখতে পাই।
দেশে দেশে বিদ্যের সফর শুরু হয় কখন? যখন গোলায় গোলায় ধান ওঠে। লাল সালু উপন্যাসের মূল বক্তব্য কি? সামাজিক কুসংস্কার। লাল সালুর উপন্যাসের কারান্তরে কুটিলতার অবিশ্বাস। লাল সালু উপন্যাসের কারান্তরে কুটিলতার অবিশ্বাস। ভুল করে এটা মজিদের নাম লিখতে যাবে না, এটার উত্তর হচ্ছে তাহের কাদেরের বাবা। তারপরে সজ্ঞানে না জানলেও তারা এক একটা পথ তাদের এক। কাদের? সজ্ঞানে না জানলেও তারা এক একটা পথ তাদের এক। এরা হচ্ছে এই তারারা বলতে কাদের বোঝানো হয়েছে? এটা হচ্ছে মজিদ এবং খালেক ব্যাপারী। কেমন? এরপরের প্রশ্ন, তাই তারা ছোটে ছোটে। কেন ছোটে? তারা কারা? তারা হচ্ছে নোয়াখালী অঞ্চলের মানুষ এবং তারা কি জীবন ও জীবিকার জন্য ছোটে। যেভাবে ছুটেছিল কে? যেভাবে ছুটেছিল আমাদের মজিদ। আক্কাস স্কুল প্রতিষ্ঠা করতে চায় কেন? গ্রামবাসীকে শিক্ষিত করার জন্য। 10 কথাও রাও নেই কার? রহিমার। মানে 10 কথাও কোনো কথা বলে না, উত্তর দেয় না, এমন ব্যক্তিকে, এমন ব্যক্তি হচ্ছে রহিমা। পীরের মাজারকে কিসের সাথে তুলনা করা হয়েছে? ইম্পর্টেন্ট প্রশ্ন। পীরের মাজারকে কিসের সাথে তুলনা করা হয়েছে? উত্তর হচ্ছে মাছের পিঠের সঙ্গে। মাছের পিঠের সঙ্গে। এককালে বুড়ো বুদ্ধিমান লোক ছিল। লাল সালু উপন্যাসে উল্লেখিত বুড়োকে, বুড়ো হচ্ছে দুটো উত্তর হতে পারে। এক হলো হাসুনির মায়ের বাবা, উত্তর হতে পারে তাহের কাদেরের বাবা, বা উত্তর হতে পারে ঢ্যাঙ্গা বুড়া। ঠিক আছে, তাহলে এককালে বুড়ো বুদ্ধিমান লোক ছিল, এই বুড়োকে ঢ্যাঙ্গা বুড়ো বা তাহের কাদেরের বাবা। মজিদ মাজারে রহিমা কাদের জন্য দোয়া করে থাকে? মানব জাতির জন্য। তারপরে হচ্ছে তাকিয়ে থাকতে ভোর লাগে চোখ অবশ হয়ে আসে কোথায়? তাকিয়ে থাকতে থাকতে ভোর লাগে চোখ অবশ হয়ে আসে কোথায়? মাজারে। তারপরে আওয়ালপুরের পীর কোন ভাষায় কথা বলতেন? আওয়ালপুরের পীর কোন ভাষায় কথা বলতো? উত্তর হচ্ছে উর্দু। তারপরে উপন্যাসের কোন চরিত্রটি মজিদকে ভীত, উত্তেজিত ও ক্ষুব্ধ করেছে? উপন্যাসের কোন চরিত্রটি মজিদকে ভীত, উত্তেজিত ও ক্ষিপ্ত করেছে? উত্তর হলো জমিলা। আওয়ালপুর ও মোহাম্মদনগরের মাঝখানে কি গাছ ছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। আওয়ালপুর ও মোহাম্মদনগরের মাঝখানে একটা তেঁতুল গাছ ছিল, আর এই তেঁতুল গাছটা দেখে ভয় পেত কে? ধলা মিয়া। ধলা মিয়াকে তানু বিবির ভাই। তানু বিবিকে, তানু বিবি হলো খালেক ব্যাপারীর দ্বিতীয় পক্ষের স্ত্রী। মাজারে তাহেরের বাপকে মজিদ কয় পয়সার সিন্নি দিতে বলে? 5 পয়সার। হাসুনি তারপরে লাল সালু উপন্যাসে গ্রামের মানুষ জাবরিল পীরের কাছে যায় কেন? মনোবাসনা পূরণ করার জন্য। তারপরে ছোটবেলায় নাকে নোলক পরে হলদে শাড়ি পেঁচিয়ে ছুটোছুটি করত কে? ছোটবেলায় নাকে নোলক পরে হলদে শাড়ি পেঁচিয়ে ছুটোছুটি করত রহিমা। আচ্ছা, রহিমাকে মজিদ যখন বিয়ে করে তখন কিন্তু সে বিধবা ছিল, তার আগে আরো একটি বিয়ে হয়েছিল। তারপরে মজিদ কিভাবে তার ক্ষমতা ও প্রভাবকে প্রতিষ্ঠিত করে? মানুষকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে। মজিদ কাকে ভয় পায়? আওয়ালপুরের পীরকে ভয় পায়। হুকায় 1 সিলিন তামাক ধইরা দেও গো বিটি। মজিদ এ কথা কাকে বলে? হাসুনির মাকে বলে। লাল সালু উপন্যাসে বাহে মুলুক বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়েছে? ইম্পর্টেন্ট প্রশ্ন। লাল সালু উপন্যাসে বাহে মুলুক বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে উত্তরবঙ্গকে। ঠিক আছে, তো আজকে এই অবধি তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন থাকবে। আমি অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন বলেছি, এর আগের গুলো ভালো করে কি করবে? মনোযোগ দিয়ে শুনবে এবং সেগুলো মনে রাখার চেষ্টা করবে, এবং আজকে যেগুলো বলা হলো সেগুলো মনে রাখার চেষ্টা করবে এবং কাহিনীগুলোকে রিলেট করার চেষ্টা করবে। যখন তুমি কাহিনী সম্পর্কে তোমার স্বচ্ছ ধারণা থাকবে বা উপন্যাস সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকবে, তখন অনেকগুলো প্রশ্ন কিছু মনে হবে না, বা অনেকগুলো চরিত্রকেও তোমাদের কিছু মনে হবে না। তো আজকে এই অবধি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।